সেকেন্ড চ্যাপ্টার অর্থাৎ মনোবিদ্যার পদ্ধতি, এই টপিকে এই ভিডিওতে ডিটেলে আলোচনা করা হবে। প্রথম অধ্যায় থেকে আমরা এটা জানতে পেরেছি যে মনোবিদ্যাতে মানুষের আচরণকে পর্যবেক্ষণ করা হয় বা আচরণ নিয়ে মনোবিদ্যা কথা বলে। তাহলে এই আচরণ নিয়ে যে কথা বলে এটাকে পরিমাপ করতেও জানতে হবে। আচরণকে পরিমাপ করা, সেটাকে পর্যবেক্ষণ করা, সেটা নিয়ে গবেষণা করা, এই কাজটাও মনোবিদ্যার অন্তর্ভুক্ত হবে। মনোবিদ্যার এই আচরণগুলোকে অনুশীলনের জন্য কিছু নিয়ম আছে। প্রথমেই বলে রাখি, এই যে আচরণকে পরিমাপ করা, আচরণকে পর্যবেক্ষণ করা, এটা কিন্তু প্রথম শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীর শুরুতে, যেই সময় উইলহেম উন্ড জার্মানির লিপজিগ শহরে প্রথম মনোবৈজ্ঞানিক গবেষণাগার প্রতিষ্ঠা করেন। এবং সেখানে আমরা জানি যে তিনি একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করতেন, যেটার মাধ্যমে তিনি মানুষের আচরণকে অনুশীলন করার চেষ্টা করতেন। সেই পদ্ধতিটার নাম হলো অন্তর্দর্শন বা ইন্ট্রোস্পেকশন। অন্তর্দর্শন পদ্ধতিটা কি? এখানে একটা মানুষকে বলা হতো, তুমি কি ফিল করছো সেটা বলো, তোমার নিজের মনের ভিতরে কি চলছে সেটা বলো। অন্তর্দর্শন মানে হলো নিজেকে দেখা, নিজের ভিতরকে দেখা। অর্থাৎ কোনো একটা ব্যক্তির আচরণ সম্পর্কে আমরা তখনই জানতে পারবো বা বুঝতে পারবো যদি সেই ব্যক্তিটা নিজেই এটা অ্যানালিসিস করার চেষ্টা করে যে তার মনের ভিতরে কি চলছে। এটা উন্ড মনে করতেন। এই মনোবৈজ্ঞানিক গবেষণার কিছু বৈশিষ্ট্য আছে। শুধু মনোবৈজ্ঞানিক না, যে কোনো বিজ্ঞানের গবেষণার অনেকগুলো বৈশিষ্ট্য হয়। সেরকম 6টা বৈশিষ্ট্য আমরা পড়ব। প্রথম হলো ধারাবাহিকতা ও নিয়মনিষ্ঠতা। অর্থাৎ যে পদ্ধতিটা আমরা অবলম্বন করব সেটা যেন নির্দিষ্ট নিয়ম অনুসারে এবং পদ্ধতি অনুসারে ঘটে। প্রত্যেকটা এক্সপেরিমেন্টের জন্য কিছু নিয়ম হয় এবং পদ্ধতি হয়। আর এক্সপেরিমেন্ট কোথায় হয়? বিজ্ঞানে আমরা এক্সপেরিমেন্ট করতে পারি, তো মনোবিজ্ঞানেও আমরা এক্সপেরিমেন্টের জন্য এই নিয়ম আর পদ্ধতি যেগুলো আছে সেগুলোকে মেনে চলতে হয়। এটা হলো প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয়ত বস্তুনিষ্ঠতা অর্থাৎ অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি কি? ধরো এই যে মনোবিজ্ঞান, প্রথমে বলা হতো যে এটা আত্মার বিজ্ঞান, কিন্তু আত্মাকে আমরা চোখে দেখতে পাই না, আত্মাকে আমরা ফিল করতে পারি না। তাহলে এটা কি স্টাডি করা যাবে? আত্মাকে কি স্টাডি করা যাবে? যাবে না। তারপরে বলা হলো মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান, অর্থাৎ মনকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। কিন্তু মনকেও কি আমরা দেখতে পাই? মন আমাদের কোন বডি পার্টটা? কোনো বডি পার্ট কি? নয়। অনেকে হার্টটাকে মন দেখা, অর্থাৎ যেটা আমাদের হৃৎপিণ্ড, সেটাকে অনেকে মন বলেন, কিন্তু সেটা কি আদৌ মন? হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ড কিছু ফিল করতে পারে? সেটা তো শুধুমাত্র ব্লাডকে পাম্প করে। তাহলে মাইন্ড বা মনকেও আমরা দেখতে পাই না যখন, সেটাও আমরা অবজেক্টিভলি স্টাডি করতে পারবো না, সেটার কোনো প্রমাণ বা অস্তিত্ব আমরা পাবো না। সেই কারণে মনোবিদ্যাতে যেগুলো স্টাডি করা হবে সেগুলো যেন অস্তিত্ব থাকে এবং সেগুলোর প্রমাণ যেন থাকে। যেমন কোনো আচরণ কেউ যদি দেখায়, কোনো ব্যক্তি যদি কোনো আচরণ দেখায়, সেটার অস্তিত্ব আছে, আমি আচরণটা চোখে দেখতে পাচ্ছি এবং সেটাকে আমরা পরে প্রমাণও করতে পারবো যে সে সেরকম আচরণ কেন দেখালো। তো এই ব্যাপারগুলোকে বলা হয় অবজেক্টিভিটি, যেটা একটা মনোবৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে থাকা বিশেষভাবে প্রয়োজন। নেক্সট হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। অভিজ্ঞতা ভিত্তিক মানে কি? বাস্তব অভিজ্ঞতা যাই আমাদের থাকে সেটাকে যেন আমরা পরীক্ষার মাধ্যমে যাচাই করি। মানে আমাদের যে 5টা সেন্সারি অর্গ্যানস আছে, যে ইন্দ্রিয়গুলো আছে, চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, এই জিনিসগুলো থেকে আমরা যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাকে অর্জন করছি, সেই জিনিসটাই আমরা যাচাই করব গবেষণার মাধ্যমে। তাহলে যা কিছু আমরা যাচাই করছি, যা কিছু আমরা গবেষণা করছি, সেটা যেন অভিজ্ঞতা ভিত্তিক হয়, সেটা যেন এম্পেরিক্যাল হয়, আমি সেটাকে যেন এই 5টা সেন্সারি অর্গ্যান দিয়ে ফিল করতে পারি। নেক্সট হচ্ছে
নিরপেক্ষতাটা কি? ধরো কোনো বন্ধু তোমার এক্সপেরিমেন্টে পার্টিসিপেট করেছে, এবার তোমার বন্ধু বলে তুমি তাকে বেশি নাম্বার দেবে, আর অপরজনকে তুমি চেনো না, তাকে তুমি এক্সপেরিমেন্টে একটু কম নাম্বার দিলে বা বাদ দিয়ে দিলে, এটা করলে কিন্তু মনোবৈজ্ঞানিক অভীক্ষা বা যে কোনো বৈজ্ঞানিক অভীক্ষা বা গবেষণা ঠিক হবে না, অনুসন্ধানটা সঠিক হবে না। এই কারণে আমরা প্রত্যেকটা বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে যেন নিরপেক্ষ থাকি, নিউট্রাল থাকি, আমরা কোনো যেন বায়াস না হই। বায়াস মানে কি? এখানে যেন কোনো আমাদের যে প্রিয়, আমাদের যেটা পছন্দ, আমরা সেই দিকেই বেশি অনুসন্ধান করছি, নম্বর দিচ্ছি, এই জিনিসটা যেন কোনো রকম বৈজ্ঞানিক অভীক্ষার ক্ষেত্রে না হয়, তাহলে সেটা সঠিক বিবেচনা হবে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে যাচাই যোগ্যতা, অর্থাৎ যেটা আমরা ভেরিফিকেশন করতে পারবো। কোনো একটা গবেষণার কাজ প্রয়োজন মতো বিভিন্ন সময়ে যেন বিভিন্ন জায়গায় আমরা যে কোনো স্যাম্পেলের ওপর প্রয়োগ করতে পারি, এবং সেই যে প্রয়োগটা করছি সেটা যেন প্রত্যেকবারই আমার সেম রেজাল্ট দেয়। যেমন তোমরা বিভিন্ন মনোবৈজ্ঞানিক অভীক্ষার ব্যাপারে পড়বে এই চ্যাপ্টারেই, তো সেখানে দেখতে পাবে মনোবিজ্ঞানে বিভিন্ন টেস্ট হয়, যেমন পার্সোনালিটি টেস্ট হয়, ব্যক্তিত্ব অভীক্ষা, যেটা বুদ্ধি পরিমাপের অভীক্ষা হয়। তো সেই সমস্ত অভীক্ষাতে দেখতে পাবে একটা রেজাল্ট যে শেষে বেরোয় সেটা যেন প্রতিবার সেম রেজাল্টই বেরোয়, যেন আলাদা আলাদা রেজাল্ট প্রতিবার না বেরোয়। যদি আলাদা আলাদা একটা টেস্ট থেকে যদি আমরা যতবার সেই টেস্টটাকে অ্যাপ্লাই করি প্রত্যেকবার আমাদের অন্য অন্য রেজাল্ট দেয়, প্রত্যেকবার আমাদের ভিন্ন ভিন্ন রেজাল্ট দেয়, তাহলে কি সেই অভীক্ষাটা আদেও যাচাইযোগ্য? আমরা কি সেটাকে ভরসা করতে পারবো না। ধরো তুমি ব্লাড টেস্ট করাতে গেলে, তো সেখানে ব্লাড টেস্ট করাতে গিয়ে তুমি দেখলে প্রথম দিন তোমার ব্লাড গ্রুপ বেরোলো ও পজিটিভ, তুমি 1 সপ্তাহ পরে আবার ব্লাড টেস্ট করাতে গেলে সেখানে টেস্ট করিয়ে দেখলে তোমার ব্লাড টেস্টের গ্রুপ বেরোলো বি পজিটিভ। তো আমরা কি এই ব্লাড টেস্টটাকে পুরোপুরিভাবে বিশ্বাস করতে পারবো না, এটার কোনো যাচাইযোগ্যতা নেই। ঠিক তেমনই সাইকোলজিক্যাল টেস্টগুলোর ক্ষেত্রেও কিন্তু এই রকম ভিন্ন ভিন্ন রেজাল্ট যদি বেরোয় তাহলে সেই টেস্টটাকে আমরা অ্যাপ্লাই করব না, বা সেই টেস্টটা ভুল হবে। যেমন একটা মানুষ যদি কোনো পার্সোনালিটি টেস্ট করতে যায়, আর সে যদি প্রথম দিন তার পার্সোনালিটি টাইপ বেরোয় ইন্ট্রোভার্ট অর্থাৎ যে কম কথা বলে, যে একটু নিজের মধ্যে থাকতে পছন্দ করে, এরকম তার যদি ব্যক্তিত্বের টাইপ বেরোয়, আর সেই ব্যক্তিটাই 2 দিন পরে আবার ওই সেম টেস্টটা করালো এবং তার ব্যক্তিত্ব টাইপ দেখাচ্ছে এক্সট্রোভার্ট, অর্থাৎ যে প্রচুর কথা বলে, সে ভীষণ কথা বলতে পছন্দ করে, মানুষের সাথে থাকতে পছন্দ করে, তাহলে এই টেস্টটাকে কি আমরা ভরসা করতে পারবো না। তাহলে এখানে যাচাইযোগ্য হতে হবে, যে গবেষণাটা আমরা করছি, যে কাজটা আমরা করছি, সেটা যেন সঠিকভাবে আমরা যাচাই করতে পারি। এবং সর্বশেষ হচ্ছে সাধারণীকরণটা কি? এই যে গবেষণা থেকে যে তথ্যটা আমরা পেলাম সেটা যেন আমরা সবার জন্য অ্যাপ্লাই করতে পারি, এটাকে সাধারণীকরণ বা জেনারেলাইজেশন বলে। ধরো তুমি একটা টেস্ট করলে যেখানে দেখলে যে অ্যাভারেজ আইকিউ যেটা, সেটা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে 90 to 110 হয়। এই যে 90 to 110টা আমরা বলছি অ্যাভারেজ আইকিউ, এটাকে যেন আমরা প্রত্যেকের জন্য অ্যাপ্লাই করতে পারি। মানে আমরা 100 জনের ওপর পরীক্ষা করেছি, 100 জনের মধ্যে 70 জনের আইকিউ যেহেতু 90 থেকে 110 বেরিয়েছে, তাহলে সাধারণভাবে আইকিউ 90 থেকে 110 হয়, যেটা অ্যাভারেজ আইকিউ। তো এইটাকে মেনলি সাধারণীকরণ বা জেনারেলাইজেশন বলে। যে তথ্যটা আমরা পাচ্ছি সেটা যেন আমরা বৃহৎ ক্ষেত্রে কোনো বড় জায়গায় আমরা প্রয়োগ করতে পারি, এটা একটা বৈশিষ্ট্য বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এবার যে কোনো বৈজ্ঞানিক গবেষণার 6টা পর্যায় থাকে। প্রথম পর্যায়টা হলো সমস্যা নির্বাচন ও সংগঠন। সমস্যা নির্বাচনটা কি? আমরা যখন কোনো একটা প্রবলেমকে সিলেক্ট করব, অর্থাৎ ফর্মুলেট করব। এটা আমি একটা এক্সাম্পল দিয়ে ডিটেলে বোঝাবো, তো একটা এক্সাম্পল দিয়ে দেখি আরও যেটা সুবিধা হবে বুঝতে। তাহলে
এই যে এক্সাম্পলটা দিচ্ছি এটা থেকে আমরা শুধু স্টেপটা বুঝবো, এক্সপেরিমেন্টের ডিটেলে আমরা নেক্সট ভিডিওতে পড়ব। তো এখানে আমি শুধুমাত্র স্টেপটা বোঝানোর জন্য যতটুকু বোঝানো দরকার আমি ততটুকুই ভিডিওটার মধ্যে বোঝাচ্ছি। নেক্সট ভিডিওটাতে কিন্তু এক্সপেরিমেন্টের ব্যাপারে ডিটেলে স্টেপগুলো নিয়ে আলোচনা থাকবে, ডিটেলে তোমাদের পড়াবো। তো ফার্স্টেই আমাদের প্রবলেমটাকে সিলেক্ট করতে হবে। কোনো একটা সমস্যা যে হচ্ছে সেই সমস্যাটাকে প্রথমে আমাদের আইডেন্টিফাই করতে হবে, যে কোনো সমস্যা যেটা নিয়ে আমরা মেনলি রিসার্চ করতে চাই। তো প্রথমে ধরো আমরা রিসার্চ করতে চাই যে আমাদের যদি ঘুম কম হয় তাহলে সেটা আমাদের পারফরমেন্সে কতটা এফেক্ট ফেলে। ঠিক আছে, এটা আমাদের কাছে একটা সমস্যা। স্লিপ যদি কম হয় তাহলে সেটা আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে কতটা এফেক্ট ফেলবে। আমরা কি জানি, ঘুম যদি কম হয় পারফরমেন্সও আমাদের খারাপই হবে, তাই তো? ঘুম কমে গেলে ধরো তুমি সারাদিন ঠিকঠাকভাবে ঘুমাওনি, তাহলে আমাদের ভালোভাবে আমরা অ্যাটেনশন দিতে পারবো না, পারফরমেন্স লেভেলও আমাদের কম হয়ে যাবে। এবার এইটা আমার কাছে প্রবলেম। ফার্স্ট স্টেপ হচ্ছে সমস্যা নির্বাচন ও সংগঠন। তাহলে প্রথমে আমাদের এই সমস্যাটাকে নির্বাচন করতে হচ্ছে যে কিভাবে কম নিদ্রা আমাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে, আর এটাকে আমাদের সংগঠন করতে হবে। সংগঠন মানে কি, একটা লাইনে এটাকে কনভার্ট করতে হবে যে আমরা কিভাবে এটা নিয়ে এক্সপেরিমেন্ট করব। তাহলে কম নিদ্রা আমাদের কাজের ব্যাঘাত ঘটায়, এটা আমাদের রিসার্চের প্রথম টপিক। সংগঠন করে আমরা এটা পাবো। যেটা পরের স্টেপ সেটা হলো আমরা আগে থেকে একটা অনুমান করব, পূর্বানুমান, যেটাকে ইংলিশে বলা হয় হাইপোথেসিস ফর্ম করা। হাইপোথেসিস মানে কি, একটা সলিউশন যেটাকে আমরা টেম্পোরারি বার করছি। যেমন এখানে আমরা একটা সলিউশন কি বার করতে পারি, যে হ্যাঁ কম নিদ্রা আমাদের কাজের ব্যাঘাত ঘটাবে। যদি আমরা কম ঘুমাই তাহলে আমাদের কাজের ব্যাঘাত ঘটাবে। তো এটা আমরা আগে থেকে অনুমান করতে পারছি, এইটাকে বলা হচ্ছে অনুমান নির্ণয় বা হাইপোথেসিস ফর্ম করা। তাহলে আমরা এখানে হাইপোথেসিসটা কি ফর্ম করতে পারছি, কম নিদ্রা আমাদের কাজের ব্যাঘাত ঘটাচ্ছে। পূর্ব অনুমান যদি করতে পারি তবেই কিন্তু আমরা একটা রিসার্চকে এগোতে পারবো, তাই জন্য পূর্ব অনুমানটা ভীষণভাবে প্রয়োজন। তো এখানে যদি আমি এরকম অনুমান করি যে না, ঘুমের সাথে কাজের কোনো সম্পর্ক নেই, তাহলে সেটা নিয়ে আমরা রিসার্চই করব না। তাহলে এই পূর্ব অনুমানটা কিন্তু ভীষণভাবে দরকার। যেমন যদি একজন রিসার্চ এর টপিক চুজ করে যে সে রিসার্চ করতে চায় হাইটের সাথে আইকিউর কোনো সম্পর্ক আছে, মানে একজন মানুষ যত লম্বা হবে তার বুদ্ধি তত বেশি হবে, এটা কি কোনো সম্পর্ক আছে? আদৌ নেই, তাই তো? তাহলে পূর্বানুমানটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, কারণ এটাই আমাকে গাইড করে আমি রিসার্চটা ঠিক দিকে নিয়ে যাচ্ছি নাকি ঠিক দিকে যাচ্ছি না। তো পূর্ব অনুমান আগে থেকে করতে পারলে কিন্তু আমাদের রিসার্চে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। যেমন এই হাইট আর আইকিউ রিসার্চটাতে এটা যে আগে থেকে অনুমান করতে পারবে যে এদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে সে এই টপিকটা নিয়ে ফার্দার রিসার্চ করবে না। তাই জন্য পূর্ব অনুমানটা কিন্তু ভীষণভাবে দরকার একজন রিসার্চারের জন্য। থার্ড স্টেপ যেটা, সেটা হলো পর্যবেক্ষণ এবং তথ্য সংগ্রহ। এটার জন্য আমাদের কিছু তথ্য সংগ্রহ করা, কিছু প্রমাণ সংগ্রহ করা, এগুলো আমাদের করতে হবে। তাহলে পর্যবেক্ষণ আর তথ্য সংগ্রহ হচ্ছে পূর্বানুমান নির্ণয়ের পরবর্তী পর্যায়, যেখানে আমরা মেনলি বিভিন্ন উপাত্ত কালেক্ট করি, উপাত্ত বা ডেটা। ফোর্থ স্টেপ যেটা, সেটা কি, এখানে তথ্যগুলো কালেক্ট করার পরে বা তথ্যগুলো সংগ্রহ করার পরে তথ্যের শ্রেণীবিন্যাস করতে হবে। শ্রেণীবিন্যাস মানে কি, ক্লাসিফিকেশন। মানে আমরা এবার বিভিন্ন স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাই করব এখানে। এই যে ডেটাগুলো কালেক্ট করেছি, এই যে উপাত্তটা কালেক্ট করেছি, এই তথ্যগুলোকে আমরা শ্রেণীবিন্যাস করব, অর্থাৎ ক্যালকুলেশন করব। আমরা দেখব যে কি কি বেরোলো ক্যালকুলেশনে, এই জিনিসটা। তাহলে ফোর্থ স্টেপের পরে আসবে 5 নম্বর পর্যায়। সেখানে মেনলি আমরা সত্যতা যাচাই করব আর সিদ্ধান্ত গ্রহণ করব। সত্যতা যাচাই এবং সিদ্ধান্ত গ্রহণ কিভাবে করে, এই যে পূর্বানুমানটাকে আমরা নির্ণয় করেছিলাম এইটা কতটা সত্য, আমরা যদি তথ্যগুলোকে সংগ্রহ করি, যদি তথ্যের শ্রেণীবিন্যাস করি, তবে আমরা বুঝতে পারবো আমাদের সত্যতা কতটা এই
রিসার্চটার। এবার এই যে সত্যতা যাচাই করছি, সত্যতা যাচাইটা হলো কিভাবে বা তথ্যটা আমরা সংগ্রহ করব কিভাবে? আমরা এখানে এক্সপেরিমেন্ট করতে পারি। যেমন আমরা দুটো দল নিতে পারি। একটা দলকে আমরা ঘুমাতে দিচ্ছি, 6 থেকে 8 ঘন্টা আমরা তাদেরকে ঘুমাতে দিচ্ছি। আর গ্রুপ 2কে মেনলি আমরা 2 থেকে 3 ঘন্টা মাত্র ঘুমাতে দিচ্ছি। এইভাবে আমি ঘুমাতে দিয়ে দেখছি এরা কে কত বেশি কাজ করতে পারে দিনে। যারা 6 থেকে 8 ঘন্টা ঘুমিয়েছে তারা দেখা গেল যে দিনে প্রায় 14 থেকে 15 ঘন্টা কাজ করে দিতে পারছে। আর যারা 2 থেকে 3 ঘন্টা মাত্র ঘুমিয়েছে, তাদেরকে আমরা জাগিয়ে দিয়েছি, সেই দলটা দেখা গেল যে মাত্র 4 থেকে 5 ঘন্টা কাজ করতে পারছে, তার বেশি আর করতে পারছে না। তাহলে এখানে ডিফারেন্সটা যথেষ্ট আমরা বুঝতে পারছি যে আমরা যদি কম ঘুমাতে দিই কাউকে, সেই দলটা বেশিক্ষণ কাজ করতে পারছে না। এই গ্রুপ 1-এ ধরো 10 জনকে নিয়েছি, গ্রুপ 2-তেও 10 জনকে নিয়েছি। তো এদের 10 জনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এরা কেউ 14 ঘন্টা কাজ করছে, 14 থেকে 15 ঘন্টা, আর গ্রুপ 2 যারা তারা 4 থেকে 5 ঘন্টা কাজ করছে। এইভাবে মেনলি আমরা তথ্যটাকে সংগ্রহ করতে পারি। তারপর রেজাল্ট যেটা পেলাম সেটা শ্রেণীবিন্যাস করার পর আমরা সত্যতা যাচাই করব যে আমার এই পূর্বানুমান যেটা আমি করেছিলাম সেটা কতটা সত্যি, এবং সেখান থেকে আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো যে তার মানে বেশি যদি আমরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাই তবে আমরা ঠিকঠাকভাবে কাজ করতে পারবো, আমাদের কাজের কোনো ব্যাঘাত ঘটবে না। নেক্সট আসছে 6 নম্বর স্টেপ এবং লাস্ট স্টেপ যেটা, সেটাতে মেনলি কি বলছে, গবেষণা সিদ্ধান্তের পূর্ব বিবেচনা। ধরো সত্যতা যাচাই করার পরে সিদ্ধান্ত গ্রহণেরও পরে আমাদের এই গবেষণার যে সিদ্ধান্তটা আমরা নিলাম সেটাকে আবার আমরা পুনর্বিবেচনা করব যে আমরা যে সিদ্ধান্তটা গ্রহণ করলাম সেটা আসলেই সত্যি কিনা বা কতটা সত্যি, সেটার জন্য আবার আমরা এটাকে টেস্ট করে দেখব। ঠিক আছে, তো এই জিনিসটাকে বলা হচ্ছে গবেষণা সিদ্ধান্তের পুনর্বিবেচনা। বারবার করে বিবেচনা করে দেখব যে এই জিনিসটা কতটা সত্যি। তাহলে এই 6টা বৈজ্ঞানিক গবেষণার পর্যায়ে আমরা দেখতে পাই। এবার কিছু দরকারি জিনিসের ব্যাপারে জানতে হবে, যেমন মনোবৈজ্ঞানিক উপাত্ত কাকে বলে। এই যে আগের স্লাইডটাতেই আমরা পড়লাম তথ্য জোগাড় করতে হয়, তাহলে এই তথ্যটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন মনোবৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে। তো সেখানে উপাত্ত কীরকম হয়, কি কি ধরনের উপাত্ত বা ডেটা হয়, কীরমভাবে আমরা ডেটা কালেক্ট করি, এই জিনিসগুলো আমরা পড়ব। মনোবৈজ্ঞানীরা তাদের গবেষণামূলক কাজের জন্য তারা যে উপাত্তগুলোকে বা যে তথ্যগুলোকে সংগ্রহ করে সেগুলোকে আমরা উপাত্ত বলি। এবার এই যে উপাত্ত সংগ্রহ করছে এগুলো বিভিন্ন ধরনের হয়। ডেটাকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে জনতাত্ত্বিক তথ্য। জনতাত্ত্বিক তথ্য মানে কি, যেখানে মেনলি যে মানুষগুলো আমাদের এক্সপেরিমেন্টে আছে, সাইকোলজিতে কি মানুষের হিউম্যান বিহেভিয়ার, তাহলে এখানে অবভিয়াসলি হিউম্যানদের তথ্যই বেশি থাকবে। তো এখানে জনতাত্ত্বিক তথ্য মানে হলো নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, লিঙ্গ, ঠিকানা, এই সমস্ত যে মানুষটা আমার রিসার্চে প্রয়োজন তার বিষয়ে আমি যে তথ্যগুলোকে সংগ্রহ করছি সেগুলো হচ্ছে জনতাত্ত্বিক তথ্য। নেক্সট হচ্ছে ভৌত অবস্থা। ভৌত অবস্থা অর্থাৎ যে জায়গায় বসবাস করছে তার বাড়ি কেমন, তার ইকোনমিক কন্ডিশন কেমন, অর্থাৎ অর্থনৈতিক অবস্থা তার কেমন, সে কোন সামাজিক পরিবেশে বসবাস করে। কারণ আমরা জানি মনোবৈজ্ঞানে আমরা যেভাবে বড় হই সেখানে আমাদের আশেপাশের পরিবেশটাও ভীষণভাবে ম্যাটার করে। আমরা কোন পরিবেশে বসবাস করছি, সামাজিক পরিবেশটাও আমাদের মেন্টালিটি গড়ে তুলতে ভীষণভাবে প্রয়োজন। থার্ড হচ্ছে শারীরবৃত্তীয় তথ্য, যেখানে ওই মানুষটার উচ্চতা, ওজন, হার্টবিট, ব্লাড প্রেশার, এই জিনিসগুলো আমরা শারীরবৃত্তীয় তথ্যর মধ্যে রাখি। অনেক এক্সপেরিমেন্টে এই সমস্ত শারীরবৃত্তীয় তথ্য প্রয়োজন হয় ভীষণভাবে, তো সেই ক্ষেত্রে আমরা এই শারীরবৃত্তীয় তথ্যগুলোকে জোগাড় করি। নেক্সট হচ্ছে মানসিক তথ্য। মানসিক তথ্যতে বুদ্ধি, ব্যক্তিত্ব, আগ্রহ অর্থাৎ ইন্টারেস্ট, ব্যক্তিটার কোন জিনিসে ইন্টারেস্ট আছে, প্রেরণা অর্থাৎ মোটিভেশন,
কোনো মানসিক রোগ আছে কিনা, অভ্যাস, এই সমস্ত তথ্য আমরা যেখানে কালেক্ট করি সেই তথ্যগুলোকে মানসিক তথ্য বলে। এর পরের দিন আমরা মেথডস অফ সাইকোলজি অর্থাৎ মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতির ব্যাপারে জানব। তার মধ্যে অন্তর্দর্শন পদ্ধতি, যেটা আজকে অলরেডি ডিসকাস করলাম, সেটার ব্যাপারে ডিটেলে জানব পরের ভিডিওতে। পর্যবেক্ষণ পদ্ধতি, পরীক্ষণ পদ্ধতি, সহগতিমূলক গবেষণা, এই প্রত্যেকটা বিষয় এবং আরও অনেক পদ্ধতি হয় যেগুলো মনোবিজ্ঞানে ব্যবহার করা হয় বিভিন্ন গবেষণার কাজে, সেই সমস্ত তথ্যের ব্যাপারে আমরা জানব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, একটা লাইক করে দেবে। তোমার যদি মনে হয় এই ভিডিওটা কারোর সাথে শেয়ার করার প্রয়োজন আছে অবশ্যই করবে। আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।